সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আজকের আয়োজনে আপনাদের সাথে রয়েছি আমি জহির সাগর। আমার সাথে রয়েছেন ফুটবল নিয়ে কথা বলার জন্য চলতি বিশ্বকাপ নিয়ে গতকাল যে ম্যাচটা হলো আর্জেন্টিনা এবং মিশরের বিপক্ষে যে দুর্দান্ত একটা ম্যাচ হয়েছিল, নাটকীয় ম্যাচ, সেই ম্যাচকে ছাপিয়ে গেছে বিতর্ক। সেই নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আমাদের সাথে রয়েছেন দুজন অতিথি, দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আনিসুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং একই সাথে রয়েছেন সামিন ইয়াসার, চ্যানেল 24-এর স্টাফ রিপোর্টার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করব সেই মহাকাব্যিক প্রত্যাবর্তন নিয়ে মেসিদের, এবং একই সাথে বিতর্ক নিয়ে। তবে তার আগে জেনে নিব বিশ্বকাপের আলোচিত ঘটনা নিয়ে কিছু শিরোনাম। নাটকীয় জয়ে স্বস্তিতে মেসি, পক্ষপাতের অভিযোগে মিশরের কাঠগড়ায় ফিফা, রেফারিকে জালিম আখ্যা। الفير بلاي اللي بيقول عليه الاتحاد الفيفا وريسبكت ولا فير بلاي توداي. النهارده مفيش ريسبكت ولا في فير بلاي. বিশ্বকাপ নকআউটে ইউরোপের দাপট, লাতিনের একমাত্র প্রতিনিধি হয়ে টিকে রইল আর্জেন্টিনা, আফ্রিকার শেষ ভরসা মরক্কো। এমবাপ্পে ও প্যারাগুয়ে সিনেটর দ্বন্দ্বে জড়ালেন ফরাসি প্রেসিডেন্ট, ফ্রান্স ফুটবলের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা। দর্শক, শিরোনামে যেমনটা শুনছিলেন, মহাকাব্যিক একটা ম্যাচ গেল গতকালকে। শেষ 16 লড়াইয়ে মিশরকে হারিয়ে শেষ কোয়ার্টার ফাইনালে উঠে গেল আর্জেন্টিনা। তবে এই আলোচনায় আমাদের সাথে আপনারা যুক্ত হতে পারেন। আপনাদেরকে নিয়ে আমাদের আয়োজন, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনাদের মতামত কিংবা পরামর্শ জানাতে পারেন। আমরা চলে যাচ্ছি আলোচনায়। আনিসুর রহমান, দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার, গতকাল দুর্দান্ত একটা ম্যাচ ছিল। অ্যাজ এ ফুটবল ফ্যান, সাংবাদিকতা যদি এক পাশে রেখেও বলি, কেমন ছিল? হ্যাঁ, এটা তো মানে অবিশ্বাস্য যে এই বিশাল স্টেজে আপনার একটা, আমরা যাকে ছোট টিম বলি আসলে, যে বিশ্বকাপে যে মিনোস, সেরকম একটা টিম 2-0 গোলে এগিয়ে আসছে। খেলার মাত্র আর সামান্য 20 মিনিট বা সামথিং এরকম বাকি। সেই জায়গা থেকে 13 মিনিটে আপনার 3টা গোল করে বিশ্ব চ্যাম্পিয়নদের কামব্যাক, এটা তো অবিশ্বাস্য তো অবশ্যই। এবং এটা যে অবিশ্বাস্য সেটা আমি যদি বলি যে গতকালকে খেলা আমি আমার নিজ হাউসে দেখেছি, এবং রাত 12টার পরে যখন হাউস থেকে নেমে বাসার দিকে ফিরছি, তখন মনে হলো যে ঢাকা শহরে মনে হয় কেবল সন্ধ্যা নামছে। মানে এত আর্জেন্টাইন ফ্যানের সমাগম, এবং ইভেন তারা হলো মিছিল করছে যে তারা হলো আর্জেন্টিনা সেই কত দূরে আমেরিকায় বিশ্বকাপ হচ্ছে আপনার, সেখানে তারা জিতছে, আর বাংলাদেশে হলো মিছিল হচ্ছে যে, এবং সেই মিছিলে মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে 7 আপ বলেও আসলে যে স্লোগান দিচ্ছে অনেকে আপনার আর্জেন্টিনাই করছে। তো এটা তো আসলে যে ফুটবলটা যে আসলে যে কত এন্টারটেইনিং এবং কত শ্বাসরুদ্ধকর হতে পারে, এই ম্যাচ যারা মিস করেছে আসলে তারা বুঝবে না, যারা দেখছে যে আসলেই বুঝবে যে এখানে কতটুকু শ্বাসরুদ্ধকর ছিল। বিশেষ করে শ্বাসরুদ্ধকর আমি এই জন্য বলবো যে আর্জেন্টাইন ফ্যানদের জন্য এবং আর্জেন্টিনার জন্য শ্বাসরুদ্ধকর ছিল, কারণ তারা মানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং তারা অন্যতম টাইটেল কন্টেন্ডার বলা হচ্ছে, এবং রাউন্ড অফ 16 এসে যে তারা এরকম একটা মানে বাধার সম্মুখীন পড়বে খুব কম মানুষই এটা এক্সপেক্ট করেছিল। কিন্তু এক কথাই আসলে যে ফুটবল একটা সুন্দর গেম, এবং সেই অবিশ্বাস্য গেম, এবং এটা হলো এন্টারটেইনিং। মানে কিভাবে আখ্যায়িত করব সেটা হলো আসলে এই ম্যাচটা দেখলেই আসলে যে বোঝা যায়। যদি বিতর্কিত না হতো, কিছু বিতর্কিত সিদ্ধান্ত এরই মধ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিশ্ব গণমাধ্যমেও সামনে এসেছে, মিশরের কোচ এবং ফুটবলাররাও বেশ কিছু বিস্ফোরক দাবি করেছেন, অভিযোগ জানিয়েছেন। এই বিতর্কটা না হলে কি এই ম্যাচটার আসলে মাহাত্ম্যটা আরো ভালোভাবে উপস্থাপন করতে পারতো আর্জেন্টিনা ওয়ার্ল্ডের কাছে, যে দুর্দান্ত একটা ম্যাচ তারা জিতেছে? দেখেন যে ফুটবল ম্যাচে কিন্তু আজকে থেকে আপনার রেফারির ডিসিশন আজকে থেকে বিতর্ক না। এই যে ভার ইন্ট্রোডিউস হওয়ার আগেও কিন্তু আপনার যখন টেকনোলজি ছিল না তখনও বিতর্ক ছিল, এখনও বিতর্ক আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যখন টেকনোলজি ইন্ট্রোডিউস করেন তখন হচ্ছে যে আপনার এররটা কমায় নিয়ে আসার জন্য আপনি টেকনোলজি ইন্ট্রোডিউস করেছেন, এবং সেই টেকনোলজির সাহায্য নিয়েও যখন এরর থাকে
তখন সেটা আসলে যে বেশি প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। এবং একটা জিনিস যে এখানে যে ভার যারা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি যারা দেখতেছে, সেই হিউম্যান বডি কিন্তু ডিসিশন নিচ্ছে, যেটা হলো অন দ্য Ultimately ফিল্ড human body নিচ্ছে হ্যাঁ, যে হলো রেফারি আপনার অন দ্য ফিল্ড যে হলো ডিসিশন নিত, তার চোখ সামহাও হয়তো এড়িয়ে গেছে, এড়িয়ে যে সেটা হলো আপনার স্ক্রিনে তারা আবার দেখছে, রিপ্লে করে দেখে তারপরে ডিসিশন নিচ্ছে, এবং সেই ডিসিশন তারা তাদের ডিসিশন হলো অন দ্য ফিল্ড রেফারিকে জানাচ্ছে, সে আবার হলো ভেরিফাই করছে, করে ডিসিশন নিচ্ছে। তাই এখানে যখন আসলে বিতর্ক চলে আসে, তখন এই বিতর্কটা আমার মনে হয় যে অনেক বড় হয়ে যায় আসলে। তাইলে এই ভার ইন্ট্রোডিউস করার তো কোনো দরকার নাই, আপনি ওইভাবে আগের মতো রেখে দেন যে অন দ্য ফিল্ড রেফারি যে ডিসিশন নেবে সেটাই ফাইনাল, এটা যুগ যুগ ধরে বিতর্ক থাকবে, থাকুক। পরের দিন মানুষ বিতর্ক করুক, চায়ের টেবিলে বিতর্ক করুক, মানে ফ্যান বিতর্ক করুক, কারণ এটা তো কোনো টেকনোলজি আপনার ইউজ করা হয়নি। আর অন দ্য ফিল্ড রেফারি প্লেয়ার যে কেউ ভুল করতেই পারে এবং সেটা থাকতেই পারে। তা আমার মনে হয় যে আপনার যেটা বললেন যে মহত্বটা আরোই হতে পারতো কিনা, যে ফুটবল আসলে যে একটা মোমেন্টামের খেলা, হ্যাঁ, যখন আপনি মোমেন্টাম যখন লুজ করে ফেলবেন, ঠিক আছে, তখন কিন্তু আসলে যে ম্যাচটা আর একদিকে মানে অন্য হাতে মোমেন্টামটা চলে যেতে পারে। আমি যদি মিশরের কথাই বলি, যে মিশরের যে সেকেন্ড গোলটা আপনার হলো ডিজেলাও করা হলো, হ্যাঁ, ওইটা যদি ডিজেলাও না হতো, যে আমাদের চোখে মনে হয়েছে যে যেটা জার্সি ধরে টান দিছে এটা হলো মাইনর আসলে, ঠিক আছে। এরকম আপনি যদি এইটা ডিজেলাও করেন, তাহলে আমি বলতে চাই ব্রাজিল যে পেনাল্টি পেয়েছিল ওইটাই ওই বিল্ডআপেও কিন্তু এর চেয়ে বড় ফাউল ছিল। ব্রাজিল যে আপনার হলো নরওয়ের এগেইনস্টে প্রথম যে হলো যে আপনার পেনাল্টি মিস করলো, ওইটা যদি আপনি ব্যাকে যান, বিল্ড আপ যদি দেখেন, যে ওই বিল্ড আপের কথাই তো ধরা হয়েছে, ব্রাজিল কিন্তু এর চেয়ে অনেক বড় আপনার ফাউল করছিল, করে বিল্ড আপটা করে আপনার পেনাল্টি আদায় করে নিয়েছে। তাহলে হ্যাঁ, সিদ্ধান্ত তো এরকম হচ্ছে। এবং শুধু ব্রাজিল না, এরকম আরো ঘটনা ঘটছে। তাহলে কেন এখানে আপনারা এই জিনিসটা কাছে যেতে চাই। ওয়ার্ল্ডে ভাই যেটা বলছিলেন যে একটা সময় মানুষ হিউম্যান এররকে একটু আরেকটু কমানোর জন্য এসেছে ভিএআর, আলটিমেটলি এখন মানুষের সেই ভুলটাকেই সঙ্গী করছে আর বাড়ছে, যেখানে কমানোর কথা ছিল। ভিএআর কি আধুনিক ফুটবলের যে উত্তেজনাটা, যে রোমাঞ্চটা, সেটা কি বাড়ানোর বদলে কি একটু কমিয়ে দিচ্ছে কিনা? না, এরকম আমি বলবো না সঠিক, কারণ আধুনিকরণ তো অবশ্যই খেলাটাকে আরো উন্নত করার জন্য, খেলাটাকে আরো স্পিডফুল করার জন্য করা হয়েছে আসলে। এই যে যেটা বলছিলেন, কালকে যেই লিসান্ড্রো মার্টিনেজের উপর যে ফাউলটা, সেকেন্ড গোল যেটা ডিজেল আউট হলো, ওটা কিন্তু খালি চোখে দেখে মনে হয়েছিল খুব মাইনর ফাউল ছিল, ভাই যেটা বললেন। তারপরে ভিআরে চেক করার পরে কিন্তু দেখা গিয়েছে যে ইজিপ্টের প্লেয়ার লিসান্ড্রো মার্টিনেজের পায়ের উপরে পাড়া দিয়েছিল, তখনই কিন্তু সিদ্ধান্তটা চেঞ্জ হয়েছে আসলে। কিন্তু খালি চোখে কিন্তু আমাদের কাছে বা দর্শকের কাছে সবারই মনে হয়েছে যে এটা কেন ডিজেল আউট করলো, এটা গোল। তো এটা নিয়ে কিন্তু অনেক বিতর্কটাই অনেক আবার ক্লিয়ার করার একটা ছিল, সুযোগ ছিল। তারপর আপনি যেটা বললেন যে ভিআরের সিদ্ধান্তগুলো কনসিস্টেন্ট হচ্ছে না, ব্রাজিলেরটা যেরকম বললেন সেরকম কিন্তু পর্তুগাল কলম্বিয়া ম্যাচ আপনার যদি মনে থাকে, লাস্ট এক্সট্রা টাইমে ডেভিনসন সানচেজের যে গোলটা, ওটা কিন্তু জাস্ট পায়ের একটা আঙ্গুলের জন্য, জাস্ট ইরান ম্যাচে এরকম একটা ঘটনা, ইরানের সাথে ইরান বেলজিয়াম ম্যাচটা যেটা একদম মার্জিন অফ এরর, এটার জন্য কিন্তু গোলটা ডিজেল আউট হয়ে গেছে। তো আপনি হয়তো এটা বলতে পারেন যে ভিআর এর কারণে হয়তো সিদ্ধান্তগুলো কনসিস্টেন্ট হচ্ছে না রেফারির, এক ম্যাচে একরকম আরেক ম্যাচে অন্যরকম হচ্ছে, এটা হইতে পারে। কিন্তু আধুনিকরণের যেটা ভিআর আসার পরে আমি বলবো যে অবশ্যই খেলার মান উন্নত হয়েছে, ডিসিশন মোটামুটি ঠিকঠাক হচ্ছে, আগের চেয়ে বেটার অবভিয়াসলি। আমরা একটু আর্জেন্টিনার প্রসঙ্গে আসতে চাই, যেই দলটার কারেন্ট চ্যাম্পিয়ন, অথচ তাদের পারফরমেন্সে প্রথম কয়েকটা ম্যাচে অনেকেই ডাউট ফিল করেছেন যে এই দলটা আসলে এবারের শিরোপা ধরে রাখার মতো আসলে দাবিদার কি না। কিন্তু ধীরে ধীরে যে আর্জেন্টিনা নিজেদের বিভিন্ন পরীক্ষা দিয়ে আসছে, সেই জায়গায় আপনার কাছে মনে হয় এমন একটা মোমেন্টাম, ভাই মোমেন্টামের কথা বলছিলেন, এই মোমেন্টাম আর্জেন্টিনাকে আবারও ফাইনাল খেলার অথবা শিরোপা জয়ের জন্য তাদেরকে আরো বেশি অনুপ্রাণিত করবে? হ্যাঁ, মোমেন্টামটাই চেঞ্জ করে দিবে আর্জেন্টিনা দল। অবশ্যই, কারণ আপনি যদি খেয়াল করে দেখেন বিগত বিশ্বকাপগুলোতেও আর্জেন্টিনা কিন্তু প্রত্যেক বিশ্বকাপে ম্যাচ বাই ম্যাচ খেলে, তারা কিন্তু কখনোই আগে বলে না যে আমরা জিতবো, আমরা ফাইনাল খেলতে চাই, তারা কিন্তু ম্যাচ বাই ম্যাচ ইমপ্রুভ করে তাদের খেলাটা। কারণ আপনি যদি লাস্ট দুইটা ম্যাচই দেখে, রাউন্ড অফ 32-তে কেপ ভার্দের বিপক্ষে অ্যান্ড গতকালকে মিশরের বিপক্ষে ম্যাচটা, আমি যদি বলি 75 মিনিটে বিশ্বকাপ ইতিহাসে 75 মিনিট পর্যন্ত কোনো টিম যদি 2-0 গোলে পিছিয়ে থাকে,
ওই টিম কিন্তু কখনো জিতে নাই। কালকে কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপে আর্জেন্টিনার ইতিহাসে প্রথম প্রথম বিশ্বকাপ ইতিহাসে এটা প্রথম যে 75 মিনিট পর্যন্ত 2-0 গোলে আপনি পিছিয়ে আছেন, কিন্তু নকআউট ম্যাচে আপনি তাও জিতেছেন, জিতে পরের রাউন্ড নিশ্চিত করেছেন। এটা কিন্তু আপনার জন্য একটা হিউজ বুস্ট, মেন্টাল বুস্ট বলেন, দলগতভাবে একটা চাঙ্গা করা যে বিষয়টা, সেটা কিন্তু অবশ্যই আছে। আর আমি বলবো যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে তারা খেলছে, তাদের কিন্তু আলাদা একটা প্রেশার আছেই, তাদের ভালো করতে হবে, তাদের প্রত্যেক ম্যাচে ভালো খেলে ভালো ফলাফল বের করে আনতে হবে। ওই প্রেশারটা নিয়েও কিন্তু তারা খেলছে, কিন্তু দিন শেষে তারা যখন এই যে এরকম ম্যাচ বের করে আনে, এটা কিন্তু পুরো টিমের মানসিকতাকে পুরো নতুন করে উজ্জীবিত করে, অ্যান্ড এটা কিন্তু আরও ভালো করার জন্য তাদেরকে অনুপ্রাণিত করে। যেমনটা মেসিও কালকে ম্যাচ শেষে বলছিল, যে কমেন্টেটরের একটা কথা আমার খুব মনে আসছে আর কি, যে বলছিল যে এই মানুষটা ফুটবল ক্যারিয়ারে সব কিছু পাওয়া, কিন্তু তারপরও সে কাঁদছে। আমরা মেসি প্রসঙ্গে একটু আলাদা করে আলোচনা করতে চাই। তার আগে আপনি মানসিকভাবে একটু স্বস্তির জায়গা আর্জেন্টিনা, তবে মানসিকভাবে বোধহয় বেশ অস্বস্তিতে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। গতকালকে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে, কিছু ক্লিপ সামনে এসেছে, যে যখন মিশর গোল করে তখন তিনি কিছুটা একটু আনন্দ একটু কম পান, একটু কেমন যেন মন খারাপ করেন। আবার আর্জেন্টিনাকে তিনি বলেছেন তার ফেভারিট অথবা তার ভালো লাগে আর কি। সবকিছু মিলে আগে আমরা চায়ের আড্ডাতে এই আলোচনাটা শুনতাম, অথবা তর্ক বিতর্কে বন্ধু মহলে এটা প্রচলিত ছিল যে বড় দলের প্রতি, মেসির প্রতি একটু দুর্বলতা কাজ করে ফিফা সভাপতির। দিনে দিনে কি এই আলোচনাটা একদম বড় লেভেলেও চলে যাচ্ছে কিনা? কারণ আমরা এর মধ্যেই দেখেছি যে আর্জেন্টিনার প্রি ম্যাচ কনফারেন্সেও এই আলোচনাটা চলে গেছে কমিটি টিম কিনা, এবং একই সাথে এই ফিফার পক্ষপাতের অভিযোগটা আনুষ্ঠানিকভাবে কিন্তু করেছে মিশর। হ্যাঁ, এটা ফিফার জন্য আসলে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে যেটা আপনি যেটা বললেন যে প্রেস কনফারেন্সে উত্থাপন হয়েছে যে এটা কমিটি টিম কিনা। এটা শুধু বিশ্বকাপ না, এটা আমরা যদি লোকাল কোনো টুর্নামেন্ট দেখি বা লোকাল কোনো দেখি, আমরা কিন্তু এই একটা প্রচলিত যে যারা হয়তো একটু মানে দুর্বল বা ওই যে যেটা প্রিয় যেটা বলল যে আপনার ভারের সামান্য ইসেও অনেক কিছু আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যখন সে ফিল করে যে আমি ডেপ্রাইভ হচ্ছে, তখন সে আসলে যে অপোনেন্ট যারা আছে বা তাদের কমিটি, এরকম কোশ্চেন আসবেই। আমার মনে হয় যে এখন আগেও এরকম বিতর্ক, মানে আপনার রেফারির ডিসিশন নিয়েই আসলে যে বিতর্কটা তৈরি হচ্ছে, আমি আগে বললাম যে আগেও ছিল, কিন্তু এখন হলো সোশ্যাল মিডিয়ার যুগে আসলে যে এই জিনিসটা যে যেমন পারছে সে সেইভাবেই আসলে এক্সপ্লেন করছে, প্রেজেন্ট করতেছে। এবং ইনফান্তিনো সেও তো একজন ব্যক্তি, তার তো পছন্দ অপছন্দের দল থাকতেই পারে। তার আমি ধরেই নিলাম তার হলো পছন্দের দল আর্জেন্টিনা। তা হলো মিশর গোল দিলে সে তো একটু আপসেট হবেই। আর আমি যেহেতু বলছি সেও একজন হিউম্যান বিং, এবং সে আসলে যে যেহেতু হিউম্যান বিং, তার একটা ইমোশন থাকতে পারে, হ্যাঁ, সেই হিসেবেই হতে পারে। কিন্তু এইটা নিয়ে আমার মনে হয় না যে এত আছে। বাট বেশ কিছু ইনসিডেন্ট তো সামনে এসেছে এইবারের ওয়ার্ল্ড কাপে। ব্যাকডোরে একটা আলোচনা আছে, আসলে যে ব্যাকডোরে একটা আলোচনা আছে বিভিন্ন জায়গায় আর কি। ওটা হয়তো মেইন স্ট্রিম মিডিয়ায় লাউডলি আসে না, যে ফুটবলটাই এখন যত বেশি দিন যাচ্ছে কমার্শিয়াল হয়ে উঠতেছে, যে আপনার এখানে প্রচুর টাকা পয়সা স্পন্সরের বিষয় টিষয় আছে। তা এখন একটা বড় পপুলার টিম যদি এই ওয়ার্ল্ড কাপ থেকে রাউন্ড অফ 16 বা রাউন্ড অফ 32 থেকে এক্সিট করে, তাহলে আপনার কিন্তু এই জিনিসটা হলো তাদের জন্য হলো ফল করবে, ঠিক আছে, বুমেরাং হবে। বড় টিম থাকলেই তো বড় স্পন্সর, মানুষ দেখবে। বড় টিম যত ভিউয়ার্স থাকবে, যতই থাকবে, এগুলো যদিও ফিফার সব সেল হয়ে গেছে কিন্তু সব কিছু, কিন্তু দিন শেষে তো একটা রিভিউ হয় আসলে। তো এই বড় টিমগুলো যখন আসলে যে আউট হয়ে যায়, তখন কিন্তু রেভিনিউ বা যারা স্পন্সর আছে তাদেরও মানে ঠিক প্রশ্নের সম্মুখীন না, যে আমি যখন হলো একজন হোস্ট, আমি কিন্তু চিন্তা করব যে আপনার আশেপাশে আমার যারা সাপোর্ট করতেছে তারাও বেনিফিটেড হোক। দ্যাটস মিন আমি এইটা বলছি না যে আমি হলো কোনো টিমকে হলো একদম সরাসরি পক্ষপাতিত্ব করতেছি। সবচেয়ে তার চেয়েও বড় বিষয় হচ্ছে যে আপনি আর্জেন্টিনাকে তো আপনি হলো ছোট টিম বলতে পারবেন না, যারা বিগত 3টা ওয়ার্ল্ড কাপের হলো 2টাতে ফাইনাল খেলছে, এবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, যে দলে মেসির মতো আপনার একজন প্লেয়ার আছে, হ্যাঁ, মহাতারকা আছে, যে কোনো কিছু চেঞ্জ করে দিতে পারে, এবং এই ওয়ার্ল্ড কাপে তার জ্বলন্ত প্রমাণ। হ্যাঁ, তাই সব কিছু মিলিয়ে আপনার তো আর্জেন্টিনাকেও কাউন্ট করতে হবে। আপনি শুধু যদি বলেন যে হলো ফিফা ফেভার করতেছে, এই করছে। আনিসুর রহমান আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, আপনার নাম জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
জি, আমি সাফায়েত বলছিলাম জি সাফায়েত ভাই বলুন। ঢাকা কলাবাগান থেকে। আমি কালকে রেফারিং বিতর্ক নিয়ে আসলে যেটা বলতে চাই, বিশেষ করে 3 নম্বর ব্যাপারটা, মানে আর্জেন্টিনা 3 নম্বর গোলটা, সেখানে সালার একটা পেনাল্টির ব্যাপার ছিল এবং ওইটা অ্যাডভান্টেজ পাওয়াতে ওরা পাল্টা গোলটা দেয়। তো ওইটা যদি আসলে ভিআর এর যদি কথার কথা যদি পেনাল্টি ধরা হতো তাহলে ওটা গোল তো বাতিল হতো, উল্টা মিশর পেনাল্টি পেত। তো এখানে আমি যে কথাটা সংক্ষেপে বলতে চাই, মানে আমি আসলে ওই শো মানে খেলার পরে বিভিন্ন টিভির অ্যানালাইসিসে যেটা জানতে পেরেছি, যেটা অ্যাকচুয়ালি পেনাল্টি এই জন্য হয় না, বিকজ যখন কন্টাক্টটা হয় তখন বলটা সালার পায়ে ছিল না, এরকম একটা ব্যাপার ছিল। অসংখ্য ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি বিষয়টা খুবই ক্লিয়ার। আমরা এই নিয়ে আলোচনা করব, তবে দর্শক কোথাও যাবেন না, নিচে ছোট্ট একটা বিরতি, ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারির সঙ্গেই থাকুন। বিরতির আগে দর্শক যেটা বলছিলেন আসলে এই দুটো বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আমরা যদিও এর মধ্যে আলোচনা করেছেন, তারপরও ছোট করে যে আইনের ভাষায় অথবা কি বলে এই অভিজ্ঞতা কি বলে, এটা কি আসলেই কি পক্ষপাত দুষ্ট ছিল? না, আসলে যে লাস্টের আপনার যে কোশ্চেন করছে সেই কিন্তু বলছে যে আপনার হলো কন্ট্যাক্ট হলো সালার সাথে কন্ট্যাক্ট ছিল না। তো কন্ট্যাক্ট যদি না থাকে তাহলে কেন সেটা হলো পেনাল্টির কাউন্ট হবে বা ক্লেম করবে, বা রেফারি কেন হলো ভিআর এর সাহায্য নেবে? রেফারি যদি অন দ্য ফিল্ড নিজেই যদি হলো কনভিন্সড থাকে এটা, তাহলে তো আসলে যে তার দরকার নাই। আর একটা জিনিস হচ্ছে যে লাস্ট মোমেন্টে শুধু সালা কেন, আপনার যে কেউ আসলে পেনাল্টি নেওয়ার জন্য ডাইভ দেয়, আমরা এটা দেখছি। হ্যাঁ, কিন্তু এটা আমার কাছে মনে হয় যে আই মাইট বি রং, বাট আমার কাছে মনে হয়েছে যে সালারও এটা আসলে যে পেনাল্টি হওয়ার মতো ছিল না আসলে। বিরতির আগে আলোচনা আপনি বলছিলেন যে এরকম কিছু কিছু সিদ্ধান্তে বড় দলগুলো হয়তো একটু ফেভার পায়। আমরা দেখেছিলাম যে এখন পর্যন্ত খুব ছোট দলরা কিন্তু এরকম সিদ্ধান্তের সুবিধা পায়নি। মানে আমি যদি খুব ভুল না করে থাকি, খুব মনে করতে পারছি না আমিও, যে এরকম সিদ্ধান্তের ক্ষেত্রে ছোট দলগুলো বেনিফিট পেয়েছে অন্তত এরকম 90 মিনিটে এসে। আমি প্রশ্ন থাকবো না সামিন ইয়াসেরের কাছে, এটা কি আসলে ফিফার বাণিজ্যিকরণের একটা ফল কিনা? যে আমরা দেখেছি যে এই ওয়ার্ল্ড কাপে অলরেডি জার্মানি ছিটকে গেছে, নেদারল্যান্ডস ছিটকে গেছে, ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল ছিটকে গেছে, ইভেন ব্রাজিল পর্যন্ত নেই। সেই জায়গায় তারকার একটা ব্যাপার রয়েছে, প্লাস বড় দলের একটা ব্যাপার রয়েছে। মানে এই অ্যাঙ্গেলে কি 2-4 মিলানো অনেকে মেলায়, আসলে এটা বাস্তবতা কতটুকু মনে হয় আপনার কাছে? আপনি যদি দেখেন ফিফার এবারে বিশ্বকাপে তাদের মেইন টার্গেটটাই কিন্তু ছিল বাণিজ্যিকরণটা, আরো কিভাবে বেশি বেশি ইনকাম করা যায়। কারণ এই যে প্রত্যেক ম্যাচে যে 2 অর্ধে কুলিং ব্রেকটা দিচ্ছে, এটা কিন্তু ফিফা আগেই বলেছে যে আমাদের এই কুলিং ব্রেকে আমরা যত বেশি বিজ্ঞাপন দেখাবো, মানে যারা পৃষ্ঠপোষক আছে, তত বেশি রেভিনিউ হবে, তত বেশি আয় হবে। এটা কিন্তু ফিফা ওপেনলি বলেছে, ইনফান্তিনো নিজেই বলেছে এটা। এই জন্যই কিন্তু এই যে 2টা কুলিং ব্রেক দেওয়া, কারণ এয়ার কন্ডিশন স্টেডিয়ামে আমার মনে হয় না কুলিং ব্রেকের দরকার আছে। এন্ড এটা নিয়ে অনেক সাবেক কোচ এন্ড ইভেন রানিং প্লেয়াররাও কিন্তু এটা নিয়ে কমপ্লেন করেছে যে খেলার গতিটা স্লো করে দিচ্ছে, খেলার ফ্লোটা নষ্ট করে দিচ্ছে। আসলে কিন্তু সত্যি, কারণ এয়ার কন্ডিশন স্টেডিয়ামে আমার মনে হয় না যে আপনার কুলিং ব্রেক দরকার। যদি ছাদ খোলা স্টেডিয়াম হয় সেটা হয়তো রেফারি সিদ্ধান্ত নিতে পারে, আমরা কিন্তু এটা ফিফা আগেই বলেছে। থেকে একটু সরে একটু সামনে আগাতে চাই। অলরেডি কোয়ার্টার ফাইনাল লাইনআপ চূড়ান্ত হয়ে গেছে। 8টা দলের মধ্যে 6টা দলে ইউরোপের, একটা মাত্র লাতিন। আপনার কাছে মনে হয় কি ইউরোপের ফুটবলের কাছে লাতিন, যদিও বা শেষবার চ্যাম্পিয়ন দলটাও লাতিনের আর্জেন্টিনা, তারপরেও ওভারঅল যদি আপনি পারফরমেন্স দেখেন, গ্রাফটা দেখেন, ইউরোপের কাছে কি লাতিনের ছন্দময় ফুটবল কি আসলে শেষ পর্যন্ত হার মানছে? হ্যাঁ, এটা ধরেন যে ফুটবলে আসলে যে আমরা মানে যত মডার্ন ফুটবল আসছে, আমরা ইউরোপের দাপটই সবচেয়ে বেশি দেখি, তাই না? যে আপনার যদিও আমি যদি সেকেন্ড রাউন্ড অফ 32তে দেখি যে, এবং ফার্স্ট রাউন্ডের দিকে হলো কিছু আফ্রিকান টিম ভালো খেলছিল, কিন্তু আপনার যত ম্যাচ সামনের দিকে মানে প্রোগ্রেস করছে, টুর্নামেন্ট প্রোগ্রেস করতেছে, যে ধরেন যে 8টার ভিতরে 6টা আসলে যে ইউরোপের টিম, এটা মানে এই যে ফার্স্ট টাইম এটা তাও না আসলে, যে এটা আপনি বিগত অহরহ দেখা যাচ্ছে। আর বিষয়টা হচ্ছে যে ল্যাটিন ফুটবলের যে নান্দনিক ফুটবল, সেটা আমরা দেখছি যে এই তারা এসে ইউরোপের মুখোমুখি যখন হয় তখন কিন্তু তারা হলো কি বলবো, যে তারা পরাজয় মেনে নিয়ে চলে যেতে হয়। কারণ ইউরোপ হলো রেজাল্ট ওরিয়েন্টেড ফুটবল খেলে, আমার রেজাল্ট নিয়ে আসতে হবে। দিন শেষে আসলে যে আপনি যত ভালো ফুটবল, হ্যাঁ, যত সুন্দর ফুটবল খেলেন, বাহাবা কুড়ালেন যে সুন্দর খেলছে, আপনি এন্টারটেইন হলেন, এটি কিন্তু দিন শেষে রেজাল্ট হলো আর একজনের। তাই এটা ইউরোপের আমি ওই সেন্সে বলবো না, বাট ল্যাটিনের আসলে যে সেই নান্দনিক ফুটবল, ব্রাজিলেও অনেকেই তো ধরেন যে এই ব্রাজিল হেরে গেল, তারপরে বলা হচ্ছে যে গত মানে 2-1 এডিশন
ব্রাজিলের সেই নান্দনিক ফুটবল যেটা সেটা হারিয়ে গেছে তাদের সাম্বা ফুটবলটা নাই। তাদের সেই আইডেন্টিটি নাই ফুটবলের। সামিনা স্যার প্রিয় কি দ্বিমত রয়েছে এটাতে, নাকি কিছু অ্যাড করতে চান? এটাতে আমি দ্বিমত পোষণ করতে চাই, কারণ আমি সবসময় আসলে লাতিন ফুটবলের ফ্যান। মানে এটা আপনি গত বিশ্বকাপে যদি দেখেন, আর্জেন্টিনা কিন্তু লাতিন টিম, তারা কিন্তু ইউরোপের টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অ্যান্ড আপনি এই যে এই বিশ্বকাপে আপনি যদি দেখেন লাতিন ভার্সেস ইউরোপ, আপনি গ্রুপ জার্মানি পর্বে দুর্দান্ত পারফর্ম করেছে কিন্তু আপনি লাতিনের যদি দলগুলো। জার্মানি গ্রুপ পর্বে লাস্ট ম্যাচটা দেখেন, তারা কিন্তু ইকুয়েডরের কাছে হেরেছে। ইকুয়েডর কিন্তু লাতিন টিম, এন্ড তারা রাউন্ড অফ 32-তেও কিন্তু হেরেছে প্যারাগুয়ের কাছে, ওইটাও আরেকটা লাতিন টিম। 4 বারের চ্যাম্পিয়ন আপনাদের ইউরোপের টিম জার্মানি, সে কিন্তু 2 আসর পরে এবার গ্রুপ পর্ব থেকে বের হয়েছে, তারপরে কিন্তু বাদ হয়ে গেছে রাউন্ড অফ 32 থেকে। তাহলে আপনি কিভাবে বলেন যে লাতিন ইউরোপের কাছে এখন হয়তো পরিসংখ্যানের ক্ষেত্রে হয়তো এটা আপনি এখন বলতেই পারেন যে 8 দলের মধ্যে 6 দল এই ইউরোপে। ইউরোপীয় এবং লাতিনের দ্বন্দ্বের মাঝে আমার কাছে মনে হয় নতুন একটা দল বোধহয়, নতুন করে সবার কাছে নতুন করে বলতে যে কনসিস্টেন্সি, সেই জায়গা থেকে মরক্কোর নামটা বোধহয় সবাই এক বাক্যে বলবেন যে নজর কাড়া একটা দল। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের এগেনস্টে হাই ভোল্টেজ ম্যাচ কি? হ্যাঁ, আমি সেটা বলবো। তার আগে আপনার হলো সামিনের যে কথা, একেবারে ছোট করে আমরা শেষের দিকে যাচ্ছি। আমি হলো দু একটা ম্যাচ ধরেন যে এরকম হচ্ছে, বাট আপনার এটা তো আমরা তো ক্লিয়ার স্টার্ট, তো দিন শেষে স্টার্টই আসলে যে আপনি এখন কোয়ার্টার ফাইনালে আপনার কয়টা ল্যাটিন দল আছে? শুধু আর্জেন্টিনা আছে। দিন শেষে আপনার একটা টুর্নামেন্টে যখন হলো আপনার পিকে যাচ্ছে, কারা যাচ্ছে? ইউরোপ যাচ্ছে। তা ইউরোপের আধিপত্য তো অবশ্যই আছে। ইউরোপের আপনার হলো টিম গেমটাই হলো এখনই ইন্ডিভিজুয়াল, আসলে যে যদিও ইন্ডিভিজুয়াল অনেক ফ্যাক্টর, যে আপনার মেসি পারফর্ম যদি ওইভাবে না করে তাহলে হয়তো আপনার আর্জেন্টিনা পারফর্ম করবে না, তাই না? আপনার ব্রাজিলে ওরকম ইন্ডিভিজুয়াল পারফর্ম করতে পারেনি। অসংখ্য ধন্যবাদ আনিসুর রহমান এবং সামিনা স্যার প্রিয় আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করবো ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি, তবে তার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। গতকাল মিশর এবং আর্জেন্টিনা ম্যাচে যে 3 জন ফিল্ড রেফারি ছিলেন, তাদের সবাই ছিলেন ফরাসি, অর্থাৎ ফ্রান্সের। আর ফ্রান্স মরক্কোর কোয়ার্টার ফাইনালে যে 3 জন ফিল্ড রেফারি থাকবেন, তারা 3 জনই আর্জেন্টিনার। অসংখ্য ধন্যবাদ।